আয়োজিত আজকের এই আলোচনা সভায় যারা আমাকে শুনছেন, দর্শক সারিতে বসে আছেন এবং সাংবাদিক ভাইয়েরা, তাদের প্রত্যেককেই আমার দল গণসংহতি আন্দোলন, যার সংক্ষিপ্ত রূপ জিএসএ, এবং আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় যে বিষয়ের উপরে সর্বাধিক আলোকপাত করা হয়েছে, নির্বাচনী ভাবনা, জনস্বার্থে প্রাণ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে করণীয় শীর্ষক আলোচনা। অর্থাৎ আমি যে বিষয়টিতে সবচেয়ে বেশি লক্ষ্য দিতে চাই সেটি হচ্ছে প্রাণ প্রকৃতি। প্রাণ এবং প্রকৃতি এমন একটি জিনিস, একটি অন্যটির পরিপূরক। আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা সবাই জানি। তার একটি কথা যেটি আসলে আমাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে কিংবা ভালো লেগেছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, প্রত্যেকটি প্রাণের হক আদায় করতে হবে। সেই প্রত্যেকটি প্রাণের মধ্যে সাপ ছিল, ব্যাঙ ছিল, অর্থাৎ অন্যান্য প্রাণীকুল বলতে আমরা যা বুঝি, অর্থাৎ প্রত্যেকটা প্রাণেরই এক একটি হক রয়েছে। আমরা আমাদের গ্রামগুলোতে দেখলে, এখন যদি যাই, দেখবো যে একটা সময় যখন ছোট ছিলাম, আমার গ্রামের বাড়ি ঘাটাল উপজেলায়, গ্রামের নাম সাগরদিঘি। তো ছোটবেলায় যখন গ্রামে যেতাম তখন ব্যাঙের ডাক শুনতাম খুব, কিন্তু এখন দেখবো যে আমাদের গ্রামগুলোতে কিন্তু এখন আর কোনো ব্যাঙ নাই, ব্যাঙ আর ডাকে না। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের জমিগুলোতে, অর্থাৎ ফসল উৎপাদনের জন্য যে কীটনাশক ব্যবহার করা হয়, সেই কীটনাশকের কারণে ব্যাঙগুলো মারা যায়, যার কারণে ব্যাঙের অস্তিত্ব এখন সংকটের মুখে কিংবা প্রায় বিলীন হওয়ার পথে। এরকম অনেক নানান ধরনের প্রাণ রয়েছে। আমি আরেকটি উদাহরণ দিতে চাই। আমরা সবাই আর্নেস্তো চে গুয়েভারার নাম শুনেছি। উনি একজন বিপ্লবী ছিলেন। তবে উনি বিপ্লবী হয়ে ওঠার আগে ওনার পেশা ছিল, উনি ডাক্তার ছিলেন। তো উনি একদিন, উনার একটা বই আছে লেখা, মোটরসাইকেল ডায়েরি। অর্থাৎ তিনি ভ্রমণ করতে পছন্দ করতেন। তার এক বন্ধুকে নিয়ে তিনি মোটরসাইকেল ভ্রমণ করতে বেরিয়েছেন। তার দেশ ছিল আর্জেন্টিনা। তো ভ্রমণ করতে করতেই সে দেখলো যে আসলে মানুষ প্রচুর অসুস্থ হয়ে পড়ছে দিন দিন। উনি যেহেতু একজন ডাক্তার ছিলেন, উনি বোঝার চেষ্টা করলেন যে মানুষ কেন এত অসুস্থ হচ্ছে দিন দিন। এরপরে তিনি যেটি ধরতে পারলেন, এবং তিনি তখন থেকেই সিদ্ধান্ত নিলেন যে তিনি রাজনীতি করবেন। কেন রাজনীতি করবেন? কারণ হচ্ছে এই যে মানুষজন যে অসুস্থ হয়ে পড়ছে, অর্থাৎ আমার দেশের পরিবেশই আসলে ঠিক নাই, যার কারণে মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। এবং আরো বেশি তাকে অবাক করছে যে তিনি যে রোগের জন্য চিকিৎসা দিচ্ছেন, 1 মাস 2 মাস পরে দেখা যাচ্ছে যে আবার সেই একই রোগ নিয়ে তার কাছে ফেরত আসছে রোগীরা। তো তিনি তখন বিষয়টা ধরতে পারলেন যে আসলে আগে আমাকে পরিবেশ ঠিক করতে হবে। পরিবেশ ঠিক করলে রোগের পরিমাণ কমবে, রোগের পরিমাণ করলে রোগীর পরিমাণও কমবে। এবং এটা যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে আমাকে সেই পরিবর্তনের রাজনীতিটা করতে হবে। যেহেতু এবারে এরপরই আসলে তার রাজনীতির জীবন তিনি বেছে নিয়েছিলেন। তো আমি বলতে চাই, 5 আগস্টের আগে আমরা দেখেছি যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার, তারা বাংলাদেশের পরিবেশকে, বাংলাদেশের শিশুদের স্বাস্থ্য কিংবা মানুষের স্বাস্থ্য কতটা ঝুঁকির মুখে ফেলেছে। 2017 সাল থেকে আমার টাঙ্গাইলে আন্দোলন সংগ্রাম শুরু। এই কেন্দ্রীয়
ভবনের সামনে সুন্দরবন রক্ষার আন্দোলন করছিলাম। আপনারা জানেন যে সে সময় আওয়ামী লীগ সুন্দরবন ধ্বংসের জন্য ভারতের সাথে একটা চুক্তি করে। সেই চুক্তি বাতিলের দাবিতে এবং সেই সুন্দরবনের যে প্রকল্প করার কথা ছিল সেইটার প্রতিবাদে আমরা গুটি কয়েক লোক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেখানে আমি উপস্থিত ছিলাম, আমরা আন্দোলন করেছিলাম এবং পুলিশ আমাদেরকে বাধা দিয়েছিল। আমরা দেখব 5 আগস্টের আগে কিভাবে রূপপুর পারমাণবিক কেন্দ্র তৈরি করা হয়েছিল। দেখেছি যে কিভাবে রূপপুর পারমাণবিক কেন্দ্র তৈরি করা হয়েছিল। এই যে একটি পারমাণবিক কেন্দ্র তৈরি করা হলো কিংবা বিদ্যুৎ প্রকল্পের নামে নানান ধরনের বড় বড় উন্নয়ন প্রকল্প তারা তৈরি করেছে, কিন্তু এই প্রকল্প তৈরি করার আগে তারা একজন পরিবেশবিদের সাথেও তারা বসেননি। অর্থাৎ তাদের প্রাণ প্রকৃতি কিংবা পরিবেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা ছিল না। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন যাত্রাকাল পার করছি। সেখানে নানানজন নানান কথা বলবেন। এটা প্রত্যেকের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমি যেটা বলতে চাই, এই যে নির্বাচন করতে যে আমরা যারা প্রচারণা চালাচ্ছি, ফেসবুক ব্যানার, কেউ সংখ্যায় হয়তো বেশি করছে, কেউ সংখ্যায় হয়তো কম করছে, কিন্তু এই ফেসবুক ব্যানার করতে যে আমরা দেখবো যে গাছে পেরেক মেরে ফেসবুক মারছেন অনেকে। এই গাছে পেরেক মারার কারণে ওই গাছের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে এবং সেই গাছের ক্ষতি হওয়ার কারণে আমাদের প্রাণ প্রকৃতি পরিবেশ মানুষের স্বাস্থ্যের যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে। আমরা জানি যে একটি গাছ কি পরিমাণ অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু এই পেরেক ঠোকার কারণে গাছেরও কিন্তু জীবন আছে, গাছের জীবন সংকটাপন্ন হচ্ছে। আমার প্রত্যাশা থাকবে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন কিংবা করবেন তারা নির্বাচনী প্রচারণা অবশ্যই নিজেদের মতো করে চালাবেন, কিন্তু গাছে পেরেক ঠুকবেন না, গাছদেরকে বাঁচতে দিন। 5 আগস্টের আগে আমরা সবাই জানি যে টাঙ্গাইলের যে ঐতিহ্য লৌহজং নদী, সেই লৌহজং নদী ধ্বংস করে ফেলা হয়েছিল। সেই লৌহজং নদী রক্ষার আন্দোলনের সাথে আমি যুক্ত ছিলাম 5 আগস্টের আগে। তার কিছুদিন পরে আমাদের জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়। এখন যেহেতু আমরা নতুন যাত্রাকালে পার করছি, তাই প্রত্যেকেরই আসলে নতুন নতুন ভাবনা, নতুন নতুন পরিকল্পনা হাজির করা, শুধু হাজির করা না, সেটা কাজ দিয়ে আসলে প্রমাণ করা উচিত। সেই জায়গা থেকে আমি এতটুকু বলবো, রাসেল ভাই তার চমৎকার কিছু নির্বাচনী ব্যক্তিগত ইশতেহার তিনি পাঠ করেছেন, বেশ ভালো লেগেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কিন্তু একটা বিষয় আলাপ করে আমি শেষ করবো, সেটি হচ্ছে একজন এমপির কাজ কি এবং একজন স্থানীয় সরকারের কাজ কি, এই বিষয়টি আমাদের জনসাধারণের মাঝে জানাটা খুবই জরুরি। একজন এমপি অর্থাৎ পার্লামেন্ট অফ মেম্বারের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, নীতি প্রণয়ন করা। দেশের শিক্ষানীতি কি হবে, তার এলাকার শিক্ষানীতি কি হবে, তার এলাকার স্বাস্থ্যনীতিটা কি হবে, স্বাস্থ্য ব্যবস্থাটা কি হবে, কৃষি নীতি কি হবে, শিল্পনীতি কি হবে, কর্মসংস্থানের নীতি কি হবে, সেগুলো নিয়ে তিনি পার্লামেন্টে হাজির করবেন। এবং স্থানীয় সরকার অর্থাৎ আমরা যাকে মেয়র হিসেবে চিনি, সেই মেয়রের কাজ হচ্ছে যখন পার্লামেন্ট অফ মেম্বার অর্থাৎ এমপি যখন
নানান রকম কিছু চাহিদা তৈরি হয় এমপির প্রতি, কিন্তু এমপির প্রধান এবং প্রথম কাজ হচ্ছে নীতি প্রণয়ন করা। এটা যেন আমরা সকলে ভুলে না যাই। এবং আমি সর্বশেষ একটি কথা বলবো, আমি আমার দল গণসংহতি আন্দোলন জিএস এর নির্বাচনী প্রতীক হচ্ছে মাথাল। আমাকে টাঙ্গাইল সদর 5 থেকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। আমি প্রত্যেকের কাছে যে একটি কথাই বলছি, যে প্রত্যেকেই অমুক করে দেব তমুক করে দেব অনেক কিছু বলবেন, কিন্তু জনগণের প্রতি আমার আহ্বান যে আমরা যারাই আপনাদের কাছে যাব, যে জুলাই গণ অভ্যুত্থান এটি ন্যায় ভিত্তিক, সমতা ভিত্তিক এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের জন্য হয়েছিল, যে জন্য আমাদের টাঙ্গাইলের শহীদ মারুফ, ইমন, সাজিদ, আনাস থেকে শুরু করে যে 10 জন প্রাণ বিসর্জন করেছেন, 1400-র উপরে বেশি সংখ্যক লোক তাদের আত্মদান করেছেন, 30,000-এর উপরে পঙ্গুত্বকরণ করেছেন কোন আকাঙ্ক্ষার ভিত্তিতে? একটি জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো। তাই আমরা যারাই যাব, আপনারা আমাদের প্রত্যেকেই একটা প্রশ্ন করবেন, যে আপনি এত এত প্রতিশ্রুতি দিচ্ছেন, এত এত কিছু করবেন বলছেন, যদি আপনি না করেন কখনো, আপনি আমার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন কিনা? এই প্রশ্নটি আপনারা প্রত্যেকটি প্রার্থীকে করবেন। এবং সবশেষে সবাইকে আবারও ধন্যবাদ। এবং সবাই 5 আগস্টে যেমন একটা ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক ভাবনা ভাবতে পারছি, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের দিকে যে আগাচ্ছে, এই যে আমরা চিন্তা কল্পনা করতে পারছি, যে ঐক্যবদ্ধতার ভিত্তিতে আমি বিশ্বাস রাখতে চাই যে টাঙ্গাইলের প্রত্যেকটি রাজনৈতিক দল, সুবিজন, অংশীজন এবং জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে প্রাণ প্রকৃতি রক্ষা সহ মানুষের জন্য কাজ নিশ্চিত হবে। সবাইকে আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।